আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আনিসুর রহমান। তোমাদের আজকে জীববিজ্ঞানের প্রথম অধ্যায়, যাকে বলে জীবনের পাঠ, সেটাকে আমরা আজকে একটু আলোচনা করব। আশা করি তোমাদের এই আলোচনা থেকে তোমরা সফলতা অর্জন করবে এবং কিছু হলে শিখতে পারবে। তো চলো আজকে আমরা আমাদের পাঠ কার্যক্রম শুরু করি। তোমরা জানো পৃথিবীটা আসলে একটা জড় পদার্থে ভরপুর, যাকে আমরা ভৌত বিজ্ঞান বলি। ভৌত বিজ্ঞানের দুটি শাখা, এক হচ্ছে পদার্থবিজ্ঞান আর হচ্ছে রসায়ন বিজ্ঞান। এই দুটার নিয়ম দিয়ে পৃথিবীর সব জিনিস চলে এবং এই দুটা জিনিসের মধ্যে আবার দেখো আমরা আছি কতগুলো জীব, যারা এই যে দেখো পদার্থবিজ্ঞান বা জীববিজ্ঞান এরা আসলে পৃথিবীর বস্তু বা শক্তি নিয়ে কাজ করে, আর জীববিজ্ঞান কতগুলো জীবের ব্যাপার নিয়ে আলোচনা করে, জীবের জৈবিক কার্যক্রম নিয়ে আলোচনা করে। আমরা পৃথিবীর যাবতীয় জিনিস জড়বস্তু দিয়া তৈরি হলেও এর মধ্যে থেকে এই জড়বস্তুর সমাবেশের কারণে জটিল কতগুলো বৈশিষ্ট্য বা গুণাগুণ অর্জন করে আমরা জীবে রূপান্তরিত হয়েছি। তো জীববিজ্ঞান বিজ্ঞানেরই একটি অন্যতম প্রধান শাখা, যেটার জনক হচ্ছেন বিজ্ঞানী অ্যারিস্টটল। তোমরা নির্ঘাত অ্যারিস্টটলের নাম শুনেছেন, যিনি অনেক বড় একজন বিজ্ঞানী এবং উনি হচ্ছেন জীববিজ্ঞানের জনক, প্রাণীবিজ্ঞানের জনক। বুঝতে পারছো? এখন চলো আজকে আমরা আমাদের জীববিজ্ঞানে নবম ও দশমের জীববিজ্ঞানে যে বইটা আছে তার যে প্রথম যে অধ্যায় জীবনের পাঠ, এটা সম্পর্কে আলোচনা করব। এখন প্রথমে হলো জীববিজ্ঞান জিনিসটা কি। জীব বিজ্ঞান দুটো গ্রিক শব্দ থেকে আবির্ভূত হয়েছে। একটা হলো বায়োস, বায়োস যার অর্থ হলো জীবন, আর লোগোস এর অর্থ হলো জ্ঞান। তার মানে হচ্ছে বায়োলজি শব্দ যে অর্থ, দুইটা গ্রিক শব্দের, একটা হলো বায়োস, একটা হলো লোগাস। বায়োস মানে হচ্ছে জীবন আর লোগাস মানে হচ্ছে জ্ঞান। তার মানে বায়োলজি শব্দের অর্থ, আবিধানিক অর্থ দাঁড়ায়, বায়োলজি শব্দের আবিধানিক অর্থ দাঁড়ায় জীবন সম্পর্কিত জ্ঞান। জীবন সম্পর্কিত জ্ঞান, সম্পর্কিত, জীবন সম্পর্কিত জ্ঞান। ক্লিয়ার? তার মানে এখন আমাকে ধারণা করতে হবে জীবন জিনিসটা কি। জড়বস্তুর তোমার কোনো জীবন নেই, তোমরা জানো। তো জীবের জীবন আছে। তো জড় আর জীবের মধ্যে বেশ কিছুগুলো বৈশিষ্ট্য বা গুণাগুণের পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলোকে সমন্বিতভাবেই বলি আমরা জীবন। যেমন জন্মগ্রহণ করা, বড় হওয়া, তারপরে অনুভূতি থাকা, বংশবৃদ্ধি করা, খাদ্য গ্রহণ করা, শ্বসন করা, এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো যা জড়ের মধ্যে নেই, জীবের মধ্যে আছে। তো জড় আর জীবের মধ্যে পার্থক্য আসলে এই বৈশিষ্ট্যগুলো। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে তাদেরকে বলবো আমরা জীব। তো এই যে জীব, দেখো জীবন, এই যে জীব বলতেছি, এই বৈশিষ্ট্য যাদের আছে তাদেরকে বলবো আমরা জীবনধারী প্রাণী বা জীব। এই জীব মানে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা সাধারণত বায়োলজিতে বা জীববিজ্ঞানে আমরা আলোচনা করি, বায়োলজিতে বা জীববিজ্ঞানে আলোচনা করি। তোমরা জানো যে বায়োলজি, যে দেখো পৃথিবীর যে কোনো বিজ্ঞানের মতো বায়োলজিকে আমরা দুইটা ভাগে বিভক্ত করছি। দেখছো, বায়োলজিকেও দুটা ভাগে, একটা হলো ফলিত বায়োলজি, একটা হচ্ছে ভৌত বায়োলজি, বা একটা হলো মৌলিক বায়োলজি বা ভৌত বায়োলজি বা তত্ত্বীয় বায়োলজি, আর একটা হলো ফলিত বা ব্যবহারিক বায়োলজি। তো এই যে দুটা জিনিস, তো বায়োলজিকে আমরা দুই ভাগে ভাগ করা যায়। একটা যে কোনো বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা হলো ফলিত, একটা হলো ভৌত, একটা হলো ফলিত। একটা হলো কি, আমরা দুই ভাগে ভাগ করতে পারি বায়োলজিকে, একটা হলো ভৌত এবং একটা হলো ফলিত বায়োলজি। তো এখন ভৌত বায়োলজি, দেখো অনেকগুলো শাখা আছে ভৌত বায়োলজি, আমরা অনেকগুলো। ভৌত বায়োলজিটা কি, যে বায়োলজিতে আমরা শুধু কোনো তথ্য নিয়ে আলোচনা করি বা মৌলিক জ্ঞানটা নিয়ে আলোচনা করি, হাতে কলমে কোনো কাজ করি না, এমন বায়োলজিকে আমরা বলি ভৌত বায়োলজি। আর যে বায়োলজিগুলোকে আমরা হাতে কলমে ভৌত আলোচনাটা, মৌলিক বিষয় আলোচনার পাশাপাশি হাতে কলমে কাজ করি, তাদেরকে বলি আমরা ফলিত বায়োলজি। তো তোমাদের বইয়ে অনেকগুলো ভৌত বায়োলজির নাম দেওয়া আছে, আবার অনেকগুলো ফলিত বায়োলজিরও নাম দেওয়া আছে। তো আসো আমরা একটা সহজভাবে একটা জিনিস শিখি। তোমাদের বইয়ে যে ভৌত বায়োলজিগুলো দেওয়া আছে, এর জন্য একটা জিনিস দেখো, তোমরা যদি খেয়াল করে দেখো যে তোমাদের এখানে ভৌত বায়োলজির এখানে বিদ্যা শব্দটা লেখা আছে। মাত্র 3টা বিদ্যা ছাড়া, তোমাদের বই যতগুলো সাবজেক্টের কথা উল্লেখ করা আছে এর মধ্যে 3টা বিদ্যা ছাড়া বাকি সকল বিদ্যাগুলোই হচ্ছে আসলে ভৌত বায়োলজি।
ভৌত বায়োলজির অন্তর্ভুক্ত। তাহলে তিনটা বিদ্যা ছাড়া, তাহলে খেয়াল করে দেখো বলতেছি, তিনটা বিদ্যা ছাড়া তোমাদের বই যে সাবজেক্টগুলো দেওয়া আছে জীববিজ্ঞানে ভৌত শাখার মধ্যে অন্তর্ভুক্ত, এর মধ্যে তিনটা ছাড়া বাকি সকলগুলোই হচ্ছে তোমার ভৌত বায়োলজির অন্তর্ভুক্ত। তাহলে তিনটা বিদ্যা কি কি? এক হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা, জীব, এক হচ্ছে জীব, আমি এখানে লিখি, তোমাদের উপরে লিখে দিচ্ছি, জীব পরিসংখ্যান বিদ্যা। এক দেখো আমরা বলি জীব পরিসংখ্যান বিদ্যা, আমরা লিখব জীব পরিসংখ্যান বিদ্যা, জীব পরিসংখ্যান বিদ্যা, পরিসংখ্যান বিদ্যা। তারপরে হলো তোমার দেখো জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, পরজীবী বিদ্যা, লেখছো পরজীবী বিদ্যা। এরপরে হলো তোমার বন্যপ্রাণী বিদ্যা, বন্য প্রাণী বিদ্যা। এই তিনটা বিদ্যা ছাড়া আর যত রকম বিদ্যা আছে তোমাদের বইয়ে, এই তিনটা বিদ্যা ছাড়া যত রকম বিদ্যা আছে তোমাদের বইয়ে, এই বাকি সকল বিদ্যাগুলোই হচ্ছে তোমার ভৌত শাখা বা তত্ত্বীয় শাখার অন্তর্ভুক্ত। এই তিনটা বিদ্যা ছাড়া, তার মানে এই তিনটা বিদ্যা ছাড়া বাকি সকল বিদ্যাগুলো তোমার সকল বিদ্যা, এই তিনটা ছাড়া সকল সকল বিদ্যা ভৌত শাখার অন্তর্ভুক্ত। ভৌত শাখা, দেখেন ভৌত শাখা। এই দেখো এই জিনিসটা যদি তুমি বুঝো, তাহলে তুমি যে কোনো বিদ্যা পরীক্ষা যদি এমসিকিউতে আসে যে ভৌত বিদ্যা, যে কোনো একটা সাবজেক্ট দিল যার পিছনে বিদ্যা আছে, তুমি খেয়াল করে দেখবা যে এই তিনটা বিদ্যা আছে কিনা। এই তিনটা ছাড়া বাকি যত রকম বিদ্যা থাকবে সবগুলোই হচ্ছে তোমার ভৌত শাখার অন্তর্ভুক্ত। তো তারপরও তোমাদের এই জিনিসটাকে সহজ করার জন্য আমি তোমাদের একটা কবিতার মতো একটা লাইন আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি, সেটা তোমরা খেয়াল করে দেখো, সেটা তোমরা খেয়াল করে দেখো। দেখো দেখো সবাই একটু দেখে নাও। কোষ, দেখছো কোষ, টিস্যু, দেখো কোষ, টিস্যু, দেখছো ভ্রূণ, কোষ, টিস্যু, দেখছো ভ্রূণের, আবার একটু নিচে লিখি, দেখো আবার একটু লিখে লিখে, কোষ, টিস্যু, ভ্রূণ, দেখেন কোষ, টিস্যু, ভ্রূণের অঙ্গ, অঙ্গ শরীর, অঙ্গ, কোষ টিস্যু ভ্রূণের অঙ্গ শরীরের, কোষ টিস্যু ভ্রূণের অঙ্গ শরীরের, দেখো বংশ গতি, অঙ্গ শরীরের বংশ শরীরের শরীরের বংশগতির, বংশগতির বিবর্তনে, বিবর্তনে, লিখছেন বিবর্তনে, বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র ও বাস্তুতন্ত্র ও অ্যান্ডোক্রোনোলজি, অ্যান্ডোক্রোনোলজি, ক্রোনোলজি, অ্যান্ডোক্রোনোলজির ভূমিকা রয়েছে, ভূমিকা রয়েছে, রয়েছে। এই যে লাইনটা আমরা পড়লাম, দেখো এই যে লাইনটা আমরা লিখলাম, চাইলে তোমরা লিখে নিতে পারো। এই লাইনটা আমরা, এর মধ্যে ভৌত বিজ্ঞানের যাবতীয় শাখাগুলোর নাম আছে। কিভাবে? কোষবিদ্যা, টিস্যুবিদ্যা, ভ্রূণবিদ্যা, অঙ্গ সংস্থান বিদ্যা, শরীরবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুতন্ত্রবিদ্যা, অ্যান্ড্রোক্রোনোলজি বা অন্তঃক্ষরাগ্রন্থি বা হরমোন বিদ্যা, আর ভূমিকার এখানে হচ্ছে জীব ভৌত বিদ্যা, যেটা গেলে জীব ভৌগোলিক বিদ্যা, এটাও এখানে রয়েছে। তার মানে তোমরা এখানে দেখতেছো এখানে প্রায় সবই রয়েছে। কোষবিদ্যা, টিস্যুবিদ্যা, ভ্রূণবিদ্যা, অঙ্গ সংস্থানবিদ্যা, শরীরবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুতন্ত্র ও অ্যান্ড্রোক্রোনোলজি, এরা হচ্ছে তোমার ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আর বাকি রইল কি? বাকি রইল যে তিনটা বিদ্যা, এই তিনটা ছাড়া বাকি তিনটা বিদ্যা ওইটা এর অন্তর্ভুক্ত নয়। কোন তিনটা অন্তর্ভুক্ত নয়? জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা আর হচ্ছে বন্যপ্রাণী বিদ্যা। এই তিনটা বিদ্যা ছাড়া বাকি যত বিদ্যা, এই সবগুলোই হলো আমাদের বাস্তুতন্ত্র। এগুলো হচ্ছে ভৌত বিদ্যার অন্তর্ভুক্ত, এগুলো ভৌত বিদ্যা, দেখছো ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত। হ্যাঁ, বুঝতে পারছো? তার মানে বুঝে নাও। তার আরেকটা জিনিস তোমার খেয়াল করো, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর ভিতরেই
তোমার এই বিদ্যাগুলোর সঙ্গ রয়েছে, যেমন কুশবিদ্যা, কুশের গঠন ও কাজ নিয়ে আলোচনা করে, টিস্যুবিদ্যা টিস্যুর গঠন ও কাজ নিয়ে আলোচনা করে, ভ্রূণবিদ্যা ভ্রূণের গঠন বিকাশ এগুলো নিয়ে আলোচনা করে, অঙ্গ সংস্থান শরীরের যে আপনার তোমার যে শরীরের যে অঙ্গের গঠন এটা নিয়ে আলোচনা করে, শরীরের বিভিন্ন জৈবিক কাজকর্ম নিয়ে আলোচনা করে, বংশগতি বংশের যে তোমার কি বলে বংশের মধ্যে যেরকম তোমার গতি বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে, বিবর্তন প্রাণীর বৃদ্ধি বিকাশ এবং ধ্বংস নিয়ে যে আলোচনা করে, বাস্তুতন্ত্র বিভিন্ন রকম পরিবেশ নিয়ে আলোচনা করে, অ্যান্ড্রোক্রোনোলজি হরমোন নিয়ে আলোচনা করে। তারপরে এই যে দেখতেছো এই লাইনটা থেকে তোমরা অবশ্যই যত রকম ভৌতবিদ্যা আছে সব এখানে পেয়ে যাবে। ক্লিয়ার? এখন আসো আমরা ভৌতবিদ্যার পরে আমরা এখন পড়ি তোমার ফলিত বিদ্যা বা ব্যবহারিক বিদ্যা কি। ফলিত বিদ্যা বা ব্যবহারিক বিদ্যা কি খেয়াল করে দেখো, আমরা ভৌতবিদ্যা পড়লাম, কি বলেছিলাম যে বিদ্যাতে শুধুমাত্র আলোচনা করা হয়, হাতে কলমে কাজ করা হয় না। কিন্তু ফলিত বিদ্যার ব্যাপারটা হচ্ছে পুরোপুরি ভিন্ন। এখানে মৌলিক আলোচনার পাশাপাশি হাতে কলমে কাজ করা হয়। কিরকম? ধরো একজন চিকিৎসক যখন যখন রুগী তার কাছে আসে, সে শুধু তার রোগ নিয়ে আলোচনা করে দেয় না, তাকে ঔষধও লিখে দেয়, তা বলে দেয় কখন খেতে হবে, কি করতে হবে, তা কি না করতে হবে, কোন কোন টেস্ট করতে হবে, সবই বলে দিচ্ছে। আবার সেগুলো করে দেখানোর পর তার একটা ঔষধেরও ব্যবস্থা করে দিচ্ছে। তার মানে এখানে দেখো শুধু তার মৌলিক ব্যাপার, তার রোগটা নিয়ে আলোচনার পাশাপাশি তার ঔষধের, তারপর তার প্রতিরোধ প্রতিকার কীভাবে করবে সবই প্রায় বলে দিচ্ছে। এটা হচ্ছে এক ধরনের তোমার কি বলা হয়, এক ধরনের তোমার ফলিত বিদ্যা। তাহলে ফলিত বিদ্যাতেও অনেকগুলো শাখা আছে, যেমন আমরা চিকিৎসা বিদ্যা বলতে পারি, একটু আগে বললাম, কৃষিবিদ্যা হতে পারে, মৎস্যবিদ্যা হতে পারে, তারপরে জীবস্ববিদ্যা হতে পারে, এরপরে যে বায়ো ইনফরমেটিক্স হতে পারে, ফার্মেসি হতে পারে, এরপরে তোমার কি বলা হয়, আমরা যে একটু আগে বললাম যে তিনটা বিদ্যা এখানে নেই, জীব পরিসংখ্যান বিদ্যা, তারপরে হচ্ছে বন্যপ্রাণী বিদ্যা, পরজীবী বিদ্যা, এগুলো হচ্ছে সব তোমার ফলিত শাখার অন্তর্ভুক্ত। তাহলে আমরা ভৌতবিদ্যা আর ফলিত বিদ্যার মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছি। এক নম্বর হচ্ছে কোনোটার মধ্যে শুধু মৌলিক আলোচনা করা হয়, আর ফলিত বিদ্যার ক্ষেত্রে হলো মৌলিক আলোচনার পাশাপাশি আমাদের অবশ্যই ব্যবহারিক কাজও করা হয়। এটা হলো ভৌত আর ফলিত বিদ্যার মধ্যে পার্থক্য। এরপরে তোমাদের বইয়ে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে আসো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো শ্রেণীবিন্যাস। তোমরা শ্রেণীবিন্যাসকরণ বা শ্রেণীবিন্যাস বিদ্যাটা কি দেখো। আমরা তোমাদের নির্গা স্কুলে দেখেছো যে আমরা কাউকে 9-এ, কাউকে 8-এ, কাউকে 7-এ, কাউকে 6-এ এইভাবে শ্রেণীবিন্যাস করি, কাউকে বসাই। কেন আমরা এইভাবেই করি? কেন? সবাইকে একসাথে পড়ালে সমস্যা কোথায়? তাহলে একসাথে যদি আমরা সবাইকে বসাতাম স্কুলে, তাহলে দেখা যায় কে কতটুক জানে বা কে কতটুক বুঝতে পারছে, আমরা কিছু বুঝতে পারতাম না। কার কি বৈশিষ্ট্য এটা আমরা জানতাম না। আমরা শ্রেণীবিন্যাস করি এই কারণে যে কাদের তারা কতটুক জানে তার উপর ভিত্তি করে তাদেরকে তাদের জ্ঞানের মাত্রার উপর ভিত্তি করে তাদেরকে আমরা শ্রেণী করে। যেমন 6-এর বাচ্চারা যেটুক জানে, 5-এর বাচ্চা তার থেকে একটু কম জানে, আবার 7-এর বাচ্চা তার থেকে বেশি জানে। তবে জ্ঞানের উপর ভিত্তি করে তাদেরকে আমরা কতগুলো স্তরে নির্বাচন করে স্তরে তাদেরকে সাজাই। এই যে সুন্দর করে সাজিয়েছে 6, 7, 8, 9, 10 এভাবে সাজিয়েছে তার জ্ঞানের মাত্রার উপর। এরকম আমরা আমাদের জীববিজ্ঞানেও এই যে পৃথিবীতে এত জীব আছে, পৃথিবীতে প্রায় 13 লক্ষ প্রাণী, আবার 4 লক্ষ উদ্ভিদ আছে বলে ধরে নেওয়া হয়, কিন্তু সেটা প্রায় 1 কোটির কাছাকাছি চলে যাবে। যদি সবগুলোকে আবিষ্কার করা যেত তাহলে 1 কোটির কাছাকাছি যেত। এই যে এত বিশাল একটা প্রাণী জগৎ, এটা জীব জগৎ, এই জীব জগৎকে প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে কারোর সাথে সম্পর্কযুক্ত বা কারো না কারোর সাথে সম্পর্ক একটু পার্থক্য রয়েছে। তো এই যে সম্পর্ক আছে এবং সম্পর্ক নেই, এর উপর ভিত্তি করে আমরা জীবজগৎকে কতগুলো স্তরে সাজিয়েছি। তার মানে আমরা কি করেছি, আমরা সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবজগৎকে আমরা কতগুলো স্তরে সাজিয়েছি। এই স্তরে সাজানোর, এই সুন্দর করে এই সাজানোর প্রক্রিয়াটাকেই বলতেছি আমরা শ্রেণীবিন্যাসকরণ। তার মানে সংজ্ঞাটা হলো এরকম, সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে, বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে, মানে এক কথায় যদি বাংলায় বলি মিল অমিল উপরে বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীব জগৎকে লেখো, জগৎকে লিখছেন সবাইকে দেখে নাও, জীব জগৎকে ভিত্তি করে জীব জগৎকে বিভিন্ন
বিভিন্ন বিভিন্ন ট্রাকশন বা স্তরে, বা ধাপও বলতে পারো, ট্রাকশন বা স্তরে সুশৃঙ্খলভাবে সু দেখেন সুশৃঙ্খলভাবে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় প্রক্রিয়াকে বলা হয় শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস বিদ্যা দেখছো, শ্রেণীবিন্যাস বিদ্যা। এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটা আসলে অনেক প্রাচীনকাল থেকে শুরু হয়েছে। আমরা যে এরিস্টটলের নাম শুনলাম, যে উনি আসলে প্রথমে এগুলো করার চেষ্টা করেছেন এবং তারপর অনেকেই করার চেষ্টা করেন। পরবর্তীতে 1753 সালে একজন সুইডেনের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, উনি প্রথম সার্থকভাবে বা সফলতার সাথে এই বিদ্যাটা কিভাবে করতে হবে কিংবা না করতে হবে তার সম্পূর্ণ একটা বিস্তারিত একটা ধারণা বা একটা ধারণা আমাদের প্রদান করেছে। উনার একটা বই আছে পিসেস প্যান্টোরাম। এই পিসেস প্যান্টোরাম বইয়ের মধ্যে প্রথম এই ব্যাপারটা নিয়ে আসেন শ্রেণীবিন্যাস বিদ্যা, এবং ওই বইয়ের মধ্যে উনি দ্বিপদী নামকরণ বলতে একটা বিষয়, যেগুলো বৈজ্ঞানিক নামকরণ কীভাবে করা যাবে তাও নিয়ে আসেন। তো এই যে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটার ফলে আমাদের কি উপকৃত হয়েছে, আমরা কেন এটা করব, কি দরকার জীববিজ্ঞানে এটা করার জন্য? এটা জীববিজ্ঞানের অনেকগুলো উদ্দেশ্য আছে, এটা করার অনেকগুলো উদ্দেশ্য আমাদের মধ্যে আছে। এক নম্বর হলো শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা জীবের দল বা উপদল সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। এই যে শ্রেণীবিন্যাস করলে এদের প্রত্যেকটা দল উপদল সম্পর্কে একটা ধারণা পেতে পারি। এখন জীবজগতের এই যে ভিন্ন, দেখো কত রকম জীবজগৎ আছে, এদের ভিন্নতার উপর আলোকপাত করে তাদের সম্পর্কে আমরা যে একটা আলোকপাত করে একটা যে জ্ঞান আহরণ করব, সেই জ্ঞানকে আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারবো। জীবজগতে যে জ্ঞান আছে, যে প্রত্যেক জীবের সম্পর্কে যে ধারণা করব বা জ্ঞান সংগ্রহ করব, তাকে আমরা একটা কীভাবে সঠিকভাবে সংরক্ষণ করতে পারবো। 3 নাম্বার হলো এই যে জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞানকে আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে পারবো। জ্ঞানকে আমরা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে পারবো। যে জ্ঞানটাকে, যেমন তোমাকে যদি বলা হয় যে বাঘের একটা বৈশিষ্ট্য বলো, বাঘ কেমন, তুমি ইজিলি বলে ফেলতে পারবে বাঘ এরকম। সামান্য তুমি যে জ্ঞানটা অর্জন করছো সেটাই। তোমাকে যদি বলা হয় একটা বাঘ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য, তুমি সেটাও বলে দিতে পারবে, কারণ দল উপদল সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসবে। এরপরে এই যে আমরা দেখলাম যে জীবগুলোকে পৃথিবীতে আমরা বের করছি, তাদের একটা নামকরণের একটা ব্যবস্থা করতে পারবো, যেটাকে আমরা দ্বিপদী নামকরণ বলি। নামকরণের একটা ব্যবস্থা করতে পারবো। আবার এমন হতে পারে যে জীবগুলোকে আবিষ্কার করছি তাদের অর্থনৈতিক দিক, মানে কোনটা লাভজনক, কোনটা আমাদের জন্য উপকারিতে, কোনটা আমাদের অপকার করবে, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। তারপরে বিবর্তনের সম্পর্কে একটা ধারণা পেতে পারি আমরা এখান থেকে, কোন প্রাণীটা বিবর্তিত হয়েছে, তার ওই যারা পৃথিবীতে বেঁচে আছে তাদের দেখে তাদের পূর্ব প্রাণীগুলো কেমন ছিল বা সেটারও একটা ধারণা পেতে পারি, বা পূর্ব প্রাণীটা কী করে বিবর্তিত হয়ে বর্তমান প্রাণীতে আসলো এটার সম্পর্কে একটা ধারণা পেতে পারি। তারপরে আমরা এই যে আমরা যে পৃথিবীতে যাবতীয় জীবগুলো মরছে, এই জীবগুলোকে আমাদের নিজেদের কল্যাণেই এটাগুলো সংরক্ষণ করতে হবে এবং ব্যবহার করতে হবে, এই সম্পর্কেও একটা আমরা ধারণা পাবো। তার মানে আমরা শ্রেণীবিন্যাসকরণের মাধ্যমে, শ্রেণীবিন্যাস আমাদের অনেকগুলো কাজ করতে সহজ করে দিয়েছে। 1 নম্বর হলো যে আমরা দল উপদল সম্পর্কে ধারণা করব, জীবের সম্পর্কে একটা আহরিত জ্ঞানকে একটা আমরা আহরণের যে জ্ঞানটা আহরণ করবো, সেই জ্ঞানটাকে সঠিকভাবে আমরা সংরক্ষণ করতে পারবো, সেই জ্ঞানটাকে আবার উপস্থাপন করতে পারবো। তারপর হচ্ছে আমরা এর নামকরণের ব্যবস্থা করতে পারবো। তারপরে হচ্ছে অর্থনৈতিক দিক সম্পর্কে আলোচনা করতে পারবো। তারপর বিবর্তনের দিক নিয়ে আলোচনা করতে পারবো। তারপরে হচ্ছে আমরা কেন এই জীবগুলোকে বাঁচায় রাখবো বা কেন এদেরকে সংরক্ষণ করতে হবে এবং সংরক্ষণ আমাদের কী লাভ, সেই সম্পর্কে আমাদের একটা বিস্তারিত একটা ধারণা পেয়ে যাব। তার মানে এই যে দেখতেছো, এই জীব জগতের একটা পুরাপুরি একটা সুন্দর চরচরে সাজানো আমরা এটা করব। তো শ্রেণীবিন্যাসে আসলে 7টা ধাপ আছে। এখন শ্রেণীবিন্যাসের 7টা স্ট্যাকশন বা ধাপ আছে। শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপকে বলি আমরা ট্র্যাকশন। শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা ধাপকে কি বলি? ট্র্যাকশন বলি। শ্রেণীবিন্যাসের 7টা ধাপ আছে। আমরা জানো যে 1 নম্বর ধাপ হচ্ছে রাজ্য। 1 নম্বর ধাপ হচ্ছে রাজ্য। রাজ্যকে কিংডম। কিংডম ক্লিয়ার। 2 নম্বর হচ্ছে পর্ব।
পর্ব, ফাইলাম। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে শ্রেণী। শ্রেণী, শ্রেণী হলে ক্লাস, শ্রেণী ক্লাস। বর্গ, অর্ডার। গোত্র, গোত্র। দেখছো গোত্র, আমরা গোত্র, গোত্র দেখছো গোত্র আমরা লিখছি গোত্র, এটা হলো ফ্যামিলি, ফ্যামিলি। তারপর যে পর্বশ্রেণী, বর্গ, গোত্র। গণ, গণ হচ্ছে তোমার জেনাস, ইউএস জেনাস। এরপর হলো প্রজাতি, প্রজাতি, প্রজাতি মানে হলো পিসেস, SPEC CIES, স্পিসেস। তার মানে শ্রেণীবিন্যাসের এই যে দেখো দাপটে এইভাবে সুন্দর করে সাজানোর একটা প্রক্রিয়া, আমরা এর উপর ভিত্তি করে প্রত্যেকটা যে রাজ্য, প্রত্যেক জীবকে আমরা এইভাবে সাজাই। সাজানো দেখো উপর থেকে যদি নিচে দেখো তাহলে দেখবো যে নিচে দিকে নেমে যায়, আর নিচ থেকে যদি উপর দিকে মনে হয় যে সিঁড়ির মতো উপর উঠে গেছে। এই যে সাজানো, পর্যায়ক্রমে সাজানো, এই সাজানো প্রক্রিয়াটাকে বলি আমরা শ্রেণীবিন্যাসকরণ। এদের সাজানো প্রক্রিয়াটাকে বলি আমরা শ্রেণীবিন্যাসকরণ। এখন আসো শ্রেণীবিন্যাসকরণের, এটা কিন্তু আজকে থেকে শুরু হয় না, অনেক দিন থেকে শুরু হয়েছে। এই যে জীবজগৎ, তোমরা জানো যে আমরা পুরো জীবজগৎকে আলোচনার সুবিধার জন্য দুটি ভাগে বিভক্ত করি। একটা হলো উদ্ভিদ জগৎ, একটা কি স্যার, একটা হলো উদ্ভিদ জগৎ, একটা হলো প্রাণী জগৎ। একটা উদ্ভিদ জগৎ, একটা হলো প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। সেটা তাহলে জীবজগৎ আমার কয়েকটি ভাগ, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রাণী জগৎ। এইভাবে আমরা পুরা জীবজগৎকে দুভাগে ভাগ করতেছি। এই দুটা মিলে হচ্ছে আমাদের জীবজগৎ। হ্যাঁ, এখন আসো এই যে জীবজগৎ, একসময় কেরলাস লিনিয়াস সাহেব উনি প্রথম জীবজগৎকে এই দুই ভাগে ভাগ করেছে। আগে একটাই ভাগ ছিল জীবজগৎ হিসাবে, পরবর্তীতে উনি এটাকে ভাগ করে দুইটা ভাগে আলাদা করেছেন। এই যে জীবজগৎ, এই জীবজগৎকে পরবর্তীতে তোমার হুইটেকার বলতে একজন বিজ্ঞানী, উনি 1969 সালে পুরা জীবজগৎকে কতগুলো বৈশিষ্ট্যের উপর, যেমন কোষের গঠন কেমন, প্রকৃতি কেমন, খাদ্য গ্রহণ পদ্ধতি কেমন, প্রজনন পদ্ধতি কেমন ইত্যাদির উপর ভিত্তি করে উনি জীবজগৎকে আবার 5টা বড় ভাগে ভাগ করছেন। 5টি জীবজগৎকে পুরো 5টি ভাগে বিভক্ত করছেন। এই 5টি ভাগকে ও একবারে বলা হয় 5 কিংডম। উনি জীবজগৎকে 5টি বৃহৎ অংশে ভাগ করছেন। এর মধ্যে একটা হলো মনেরা, 5টি বৃহৎ অংশে মনেরা। 2 নম্বর হলো প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা, 2 নম্বর হলো প্রতিষ্ঠা। 3 নম্বর হলো ফানজাই, ফানজাই, 3 নম্বর হলো ফানজাই। 4 নম্বর হলো প্লান্টি, আর 5 নম্বর হলো অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। এই যে 5টা রাজ্য উনি ভাগ করলেন, এই 5টা রাজ্যকে আমরা একত্রে বলি 5 কিংডম। এই 5টা রাজ্যকে আমরা একত্রে বলি 5 কিংডম। এই 5টা রাজ্যকে আমরা একত্রে বলি 5 কিংডম। উনি এই কাজটা করার পর অন্য আরেকজন বিজ্ঞানী ছিলেন মার্গুলিস সাহেব, 1971 সালে আবার এই 5টা রাজ্যকে আবার 2টা বৃহৎ অংশে ভাগ করছেন। এই 5টা রাজ্যকে 2টা কিসের উপর ভিত্তি করে, কোষের গঠন আর কোষের প্রকৃতির উপর ভিত্তি করেই উনি এই দুটোকে আবার 2টা ভাগে ভাগ করছেন। এর মধ্যে এই 5টা রাজ্যের মধ্যে মনেরা রাজ্যকে আলাদা করে বাকি 4টা রাজ্যকে, মনের রাজ্য কেন আলাদা করলেন, কারণ উনি মনেরা রাজ্য হচ্ছে আদিকুশী, আর বাকি যে 4টা রাজ্য এর হলো প্রকৃতকুশী। আদিকুশী আর প্রকৃতকুশী বা প্রক্যারিওটা এবং ইউক্যারিওটা এইটা ভাবে 2%। মনেরা রাজ্যকে আদিকুশীতে রেখে বাকি 4টা রাজ্যকে একদিকে রেখে উনি 2টা ভাগে ভাগ করলেন, যেটাকে উনি বলতেছেন সুপার কিংডম। ওই 2টা রাজ্যকে উনি বানালেন সুপার কিংডম। তার মানে সুপার কিংডম 1-এর ভিতর আছে সুপার কিংডম, সুপার কিংডম, কিংডম, সুপার কিংডম। কিংডম 1-এ আছে শুধুমাত্র মনেরা রাজ্য, মনেরা রাজ্য। আর সুপার কিংডম 2, সুপার কিংডম 2
কিংডম, সুপার কিংডমে আছে বাকি যে 4টা রাজ্য। এক হচ্ছে যেমন তোমার প্রতিষ্ঠা, তারপর হচ্ছে ফানজাই, প্রতিষ্ঠা ফানজাই, তারপর হচ্ছে প্লান্টি, আর 5 নম্বর হচ্ছে অ্যানিমেলিয়া। এই 5টা রাজ্যের মধ্যে দেখো শুধু মনেরা রাজ্যকে সুপার কিংডম 1-এ রাখছেন, বা সুপার কিংডম 1 যেটাকে আমরা বলতেছি প্রক্যারিওটা, আর সুপার কিংডম 2 যেটাকে আমরা বলছি ইউক্যারিওটা। সুপার কিংডম 1-কে কি বলতেছি? প্রক্যারিওটা। সুপার কিংডম 1 বা প্রক্যারিওটা, সুপার কিংডম 1 বা প্রক্যারিওটা, প্রক্যারিওটা। আর হচ্ছে সুপার কিংডম 2-কে আমরা কি নামে বলছি? সুপার কিংডম 2 এটাকে বলতেছি আমরা ইউক্যারিওটা, ইউক্যারিওটা। তার মানে দেখছো উনি 2টা রাজ্যে ভাগ করছেন, একটাকে নাম দিচ্ছেন ওই 5টা রাজ্যকেই, একটাকে নাম দিচ্ছেন সুপার কিংডম 1 বা প্রক্যারিওটা, আর সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা। তো এই 5টা রাজ্যকে একত্রে যেটা হুইটেকার সাহেব 5 কিংডম বলছেন, এখানে এসে আমরা দেখলাম যে এই 5টা রাজ্যকে আবার মার্গুলি সাহেব 2টা বৃহৎ অংশে ভাগ করছেন, যাতে একটাকে বলা হয় সুপার কিংডম 1 এবং একটাকে বলা হয় সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর আরেক নাম হচ্ছে প্রক্যারিওটা, আবার সুপার কিংডম 2 এর মান হচ্ছে ইউক্যারিওটা। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী 2004 সালে আরেকজন বিজ্ঞানী উনি এই রাজ্যগুলোকে আবার অন্যভাবে একটু বিন্যস্ত করেন। উনি কি করলেন? উনি 5টা রাজ্যকে ভেঙে 6টা রাজ্য করলেন। উনি যে ওনার নাম হচ্ছে টমাস ক্যাভলিয়ার স্মিথ। উনি মনেরা রাজ্যকে আমরা যে প্রতিষ্ঠা রাজ্য দেখছি, প্রতিষ্ঠা রাজ্যকে উনি ভেঙে 2টা ভাগে ভাগ করলেন। একটাকে বললেন, দেখছো প্রতিষ্ঠা রাজ্যকে ভেঙে উনি 2টা রাজ্য করলেন। একটা হচ্ছে ক্ল্যামিস্টা, দেখছো এক প্রতিষ্ঠা রাজ্যকে ভেঙে 2টি রাজ্য করলেন। এক হলো প্রোটোজোয়া, আর হচ্ছে ক্ল্যামিস্টা। এই 2টার ভাগে ভাগ করলেন। আর আমরা যেটা মনেরা রাজ্য পড়লাম, মনেরা রাজ্যকে উনি ব্যাকটেরিয়ার রাজ্য, মনেরা রাজ্যকে উনি ব্যাকটেরিয়া রাজ্যে পড়ে দেখেন ব্যাকটেরিয়াতে মনের রাজ্যকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পরিচালনা। তার মানে এখন রাজ্য হয়ে গেল 6টা। আগে ছিল মনেরাকে এখন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ক্ল্যামিস্টা, ফানজাই, তারপর হলো প্লান্টি, অ্যানিমেলিয়া। উনি এইভাবে 6টা ভাগে বাড়লেন। তাহলে 6টার নাম কি হবে? ব্যাকটেরিয়া। প্রথমটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া হয়। তারপর এটা এরপরে হবে প্রোটোজোয়া, এটা হবে 2 নাম্বার, 3 নাম্বার। এরপরে ফানজাই তো ঠিকই আছে, তারপরে প্লান্টিও ঠিক আছে, অ্যানিমেলিয়া ঠিক আছে। তারপরে রাজ্য হয়ে গেলে এখন 6টা। এক হলো ব্যাকটেরিয়া, 2 নম্বরে প্রোটোজোয়া, 3 নম্বর হচ্ছে ক্ল্যামিস্টা, 4 নম্বর হলো তোমার ফানজাই, 5 নম্বর হলো অ্যানিমেলিয়া, 5 নম্বর হলো প্লান্টি, 6 নম্বর হলো অ্যানিমেলিয়া। এই যে 6টা রাজ্য, এই 6টা রাজ্য বিভক্ত করলেন। আর 6টা রাজ্যকে একত্রে আমরা বলতেছি 6 কিংডম। তার মানে 6 কিংডম কি? জীবজগৎকে বিজ্ঞানী টমাস ক্যাভলিয়ার স্মিথ জীবজগৎকে যে 6টা বৃহৎ অংশে ভাগ করেছেন, সেই 6টা বৃহৎ অংশকে আমরা বলছি 6 কিংডম। আর 5 কিংডম কি? বিজ্ঞানী হুইটেকার জীবজগৎকে যে 5টা রাজ্যে 5টা বড় অংশে ভাগ করেছেন বৈশিষ্ট্য ভিত্তি করে, তাদেরকে আমরা বলতেছি 5 কিংডম। তার মানে তোমরা নির্ঘাত বুঝতে পারছো 5 কিংডম আর 6 কিংডম জিনিসটা কি, আর এখানে তোমার সুপার কিংডম জিনিসটা কি। তার মানে আমরা এখানে আজকে এখান থেকে আমরা একটা রাজ্যগুলোর এই যে জীবজগৎকে আমরা যে ভাগ করেছি, সে ভাগটাকে আমরা এখানে করেছি। প্রথমে আমরা বিজ্ঞানী কার্লোস লিনিয়াস, এই বিজ্ঞানী লিনিয়াস প্রথম জীবজগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণ জগতে ভাগ করেছেন। পরবর্তীতে বিজ্ঞানী হুইটেকার এটাকে 5টা রাজ্যে ভাগ করেছে, যেটা 5 কিংডম নামে পরিচিত। এবং পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী যিনি টমাস ক্যাভলিয়ার স্মিথ, উনি জীবজগৎকে 6টা রাজ্যে ভাগ করেছেন, ওটাকে বলে 6 কিংডম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নির্ঘাত বুঝতে পেরেছো যে আমরা জীবজগৎকে এখন এইভাবে ভাগ করে লেখা। কেন ভাগ করতেছি? কারণ আমাদের পড়াশোনার জন্য বা আমাদের মনে রাখার জন্য বা আমাদের বৈশিষ্ট্যগুলোকে ধারণা পাওয়ার জন্য এগুলো আপনাদের অতীব জরুরি। এই জন্য এগুলো আমাদের ভাগ করতে হয়েছে। তো তোমাদের যে এই জিনিসগুলো আছে, দেখো তোমাদের যে জিনিসগুলো আছে, এরপরে যেটা হলো একটা রাজ্যের ব্যাপার। এই যে 5 কিংডম বা 6 কিংডম, এই 6 কিংডমের উপর তোমাদের আমরা আরেকটা
ক্লাসে সেগুলোকে তোমাদের জানাবো এবং আশা করি সেখান থেকেও তোমরা শিখতে পারবে। তাহলে চলো আজকে আমরা এই অধ্যায়ে এই পাঠে আজকে কী কী শিখলাম। এক নম্বর হলো যে বায়োলজি শব্দের অর্থ কী। নির্ঘাত তোমাদের মনে আছে বায়োলজি মানে হচ্ছে বায়োস মানে হচ্ছে জীবন, আর লুগাস মানে হচ্ছে জ্ঞান, তার মানে বায়োলজি মানে জীবন সম্পর্কিত জ্ঞান, এটা আমরা পড়লাম। দুই নম্বর হলো যে প্রত্যেকটা বিজ্ঞানের মতো জীববিজ্ঞানকে দুইটা শাখাতে ভাগ করা হয়, একটা হলো ভৌত শাখা আর একটা ফলিত শাখা। তো ভৌত শাখার কতগুলো ইয়ার নাম শিখলাম আমরা, যেমন কোষবিদ্যা, তোমাদের একটা আমি লাইনও লিখে দিয়েছি, কোষ, টিস্যু, ভ্রূণের অঙ্গ শরীরে বংশগতির বিবর্তনে, অঙ্গ শরীরে বংশগতির বিবর্তনে বাস্তুতন্ত্র এবং অ্যান্ডোক্রোনোলজির ভূমিকা রয়েছে। এই তোমরা আর বলে এটাও বলে চেয়েছি যে তিনটা বিদ্যা ছাড়া যত রকম বিদ্যা আছে তোমাদের বইয়ে, তিনটা বিদ্যা ছাড়া যত রকম বিদ্যা আছে সবগুলি হলো ভৌত বিদ্যার অন্তর্ভুক্ত। তো তিনটা বিদ্যা কি? এক হলো জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা আর বন্যপ্রাণী বিদ্যা। তিনটা বিদ্যা ছাড়া যত রকম বিদ্যা আছে তোমাদের বইয়ে সব বিদ্যাগুলি হচ্ছে ভৌত শাখার অন্তর্ভুক্ত। আর তাহলে ভৌত শাখার জিনিসটা কি? যে শাখায় শুধুমাত্র হাতে কলমে যে শাখায় শুধুমাত্র মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, হাতে কলমে কোনো কাজ করা হয় না বা ব্যবহারিক করা হয়, সেগুলো একটা ভৌত বিদ্যা বলা হয়। আর তাহলে ফলিত বিদ্যা কি? যে শাখায় মৌলিক বিষয়ে আলোচনার পাশাপাশি হাতে কলমে কাজ করা হয় তাকে বলে আমরা ফলিত বিদ্যা। তো ফলিত বিদ্যার আবার অনেকগুলো শাখা আছে, তোমাদের এটাও আমরা বলে দিয়েছি কী কী আছে, যেমন চিকিৎসা বিদ্যা আছে, কৃষিবিদ্যা আছে, তারপর হচ্ছে ফার্মেসি আছে, বায়ো ইনফরমেটিক্স আছে, মৎস্যবিদ্যা আছে। ওই যে একটু আগে যে তিনটা শাখার কথা বললাম, যে তিনটা শাখা আমরা ভৌত শাখায় অন্তর্ভুক্ত করিনি, সেই তিনটা শাখাও আছে, যেমন পরজীবী বিদ্যা, তারপর যে জীব পরিসংখ্যান বিদ্যা, বন্যপ্রাণী বিদ্যা, এই সবগুলো হচ্ছে আমরা ফলিত শাখার অন্তর্ভুক্ত। তো এরপরে যেই তথ্যটা আমরা তোমাদের উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হলো শ্রেণীবিন্যাসকরণ। শ্রেণীবিন্যাসকরণটা জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমরা জানো যে এটা ক্যারলাস লিনিয়াস সাহেব এটা তৈরি করেছেন। তো অনেক আগে থেকে এটা তৈরি হয়েছে, যেমন তোমরা জানো যে এরিস্টটল যে জীববিজ্ঞানের বনক, উনি প্রথম এটা তৈরি করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে আরও অনেকে করতে গেলে কিন্তু সার্থকভাবে এটা প্রয়োগ করেছেন ক্যারলাস লিনিয়াস। তো উনি ছিলেন একজন অ্যানাটমির অধ্যাপক, একজন সুইডিশ একজন বিজ্ঞানী, অ্যানাটমির অধ্যাপক, চিকিৎসা বিজ্ঞানী ছিলেন উনি একজন অধ্যাপক। তো উনি এটাকে করে দিয়েছেন। তো উনি জীববিজ্ঞানকে এই যে দেখো জীবজগৎ, আমরা জানি তোমাদের আমরা একটু আগে বলে দিলাম যে পৃথিবীতে 13 লক্ষ প্রাণী এবং 4 লক্ষ উদ্ভিদ আছে। এত বিশাল একটা জগৎকে সঠিকভাবে সুন্দরভাবে বা অল্প সময়ে আমরা মনে রাখার জন্য কতগুলো স্তরের অনুসারে, ক্লাস অনুসারে বলা স্তর অনুসারে বা ট্যাক্সন অনুসারে ওদেরকে সাজাই। এই যে সাজানোর প্রক্রিয়াটা সুন্দর করে, এটাকে আমরা বলতেছি শ্রেণীবিন্যাসকরণ বা শ্রেণীবিন্যাস বিদ্যা। তো এখানে দেখো আমরা শ্রেণীবিন্যাসের 7টা ধাপের কথা তোমাদের বলেছি। একটা রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এই দেখো 7টা আমরা ধাপ পড়েছি। এই 7টা ধাপের প্রত্যেকটার মধ্যে আবার উপধাপও আছে। তো উপধাপ সহ যখন আমরা এই 7টা ধাপকে সুন্দর করে সাজাবো, পর্যায়ক্রমে সাজাবো, সেটাকে আমরা বলি নেসেস্ট হায়ারার্কি। এটাও আমাদের এখানে আছে। তো এরপরে এটা আমরা শ্রেণীবিন্যাসকরণ কেন করবো তারও একটা সুন্দর একটা কারণ আমরা প্রথমে একটু বলে নিলাম। তারপর আরও কিছু কারণ আছে যে প্রত্যেকটা জীবের দল উপদল সম্পর্কে ধারণা করতে পারবো। তারপর 2 নাম্বার হচ্ছে যে আমরা যে জীব সম্পর্কে যে আহরণ করবো সেগুলোকে সংরক্ষণ করতে পারবো, সেই সংরক্ষণ জ্ঞানকে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারবো। তারপর অর্থনৈতিক দিক সম্পর্কে জানতে পারবো, দ্বিপদী নামকরণ করতে পারবো, প্রত্যেকটা জীবের বিবর্তনে একটা ধারণা পাবো, আর মানুষের কল্যাণে এইগুলোকে কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমার একটা ধারণা হবে। তারপর চলো আমরা এরপরে জীবজগৎকে যে ভাগাভাগি করা হয়েছে বা জীবজগৎকে যে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি তার উপরে একটা ধারণা। তোমরাতে আমি বললাম যে বলে দিয়েছি যে আমরা যে জীবজগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ যেটাকে আমরা পড়ি, এটা আসলে ক্যারলাস লিনিয়াস সাহেব প্রথম তৈরি করেছেন। আগে জীববিজ্ঞানকে শুধুমাত্র জীববিজ্ঞান হিসেবে জানা হতো, পরবর্তী উনি এটাকে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা এই 2টা বিদ্যায় ভাগ করেছেন। এবং ওনার একটা বিখ্যাত বই আছে স্পিসিস প্যান্টারাম। এই বইটাতে উনি 1753 সালে শ্রেণীবিন্যাসকরণ এবং দ্বিপদী নামকরণের ব্যাপারটা উল্লেখ নিয়েছেন। এবং উনি প্রথম 4টা, একেবারে 4টা দেখো শ্রেণী, বর্গ, গণ, প্রজাতি, 4টা জিনিসকে উনি প্রথম ব্যবহার করে শ্রেণীবিন্যাসকরণের সূচনা করছেন, যা এখনও চলমান। তো এরপরে এই যে ওনার যে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ, এইগুলোকে পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী আবার বিভিন্নভাবে ভাগ করেছেন। যেমন বিজ্ঞানী হুইটেকার জীবজগতে জীবের প্রকৃতি, তারপর গঠন, প্রজনন, খাদ্য গ্রহণ ইত্যাদির উপর ভিত্তি করে আবার 5টা বৃহৎ অংশে ভাগ করেছেন, যাকে আমরা বলি 5 কিংডম। তোমরা নিয়ে এতক্ষণ শিখে গেছো যে 5 কিংডমের মধ্যে কোন কোন রাজ্যগুলো আছে, কী কী নামে এইগুলো অন্তর্ভুক্ত। প্রথমে যেমন মনেরা, তারপর হচ্ছে প্রটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এই যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যকে একত্রে আমরা বলি 5 কিংডম।
এই ঘটনাটাও 1969 সালে। পরবর্তী 1971 সালে আরেকজন বিজ্ঞানী এই 5টা রাজ্যকে আবার 2টা বৃহৎ অংশে ভাগ করেন, যাদেরকেও আমরা বলতেছি সুপার কিংডম। সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এইভাবে উনি ভাগ করছেন। সুপার কিংডম 1 এর নাম দিয়েছেন এটা প্রক্যারিওটা, আর সুপার কিংডম নাম দিয়েছেন ইউক্যারিওটা। তো প্রক্যারিওটার মধ্যে শুধু মনের রাজ্যকে রেখেছেন এবং ইউক্যারিওটার মধ্যে বাকি যে 4টা রাজ্য আছে একে অন্তর্ভুক্ত করেছেন। পরবর্তীতে 2004 সালে আরেকজন বিজ্ঞানী যারা টমাস ক্যাভলিয়ার স্মিথ, উনি আবার 25টা রাজ্যকে ভেঙে 2টা রাজ্যে ভাগ করেছেন এবং মনের রাজ্যকে ব্যাকটেরিয়া রাজ্যে উপস্থাপন করেছেন। উনি করছেন 6টা রাজ্যে, আর 6টা রাজ্যকে একত্রে বলতেছি 6 কিংডম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমরা একটা ছোটো একটা ধারণা প্রথম অধ্যায়ের একটা ছোটো একটা ধারণা দিলাম। আশা করি পরবর্তী যে ক্লাসটা হবে সেটা রাজ্যগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।